রবিদা, আমার কেমন যেন ডর লাগতেছে। এই বাঁশবাগানটা পার হইতে আমার চিরকালই ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই মাধব, আমি তো আছি। জোরে জোরে পা চালাও। রাধানগর গ্রাম। গত 1.5 মাসে গ্রাম থেকে পর পর 3 জন বাচ্চা নিখোঁজ হয়েছে। এই অন্ধকারের মধ্যেই রাতের জমজমাট আড্ডার আসরে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মাধব আর রবি। হঠাৎ একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ও বাবা, আমার বড্ড লাগছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। রবিদা, শুনলা? কে যেন কান্তাছে। এইটা তো হরিদার পোলা কানাইয়ের গলা। রবিদা, কানাই তো গত মাসে হারাইয়া গেছে। দূর, এটা হাওয়ার শব্দ। চলো এখান থেকে। মাধব কাকা, আমার দিকে তাকাবে না? ওরে বাপ রে বাপ, রবিদা পালাও, এইটা কানাইয়ের ভূত। কানাই, তুমি? আমি তোমারে কইয়াছিলাম না রবিদা, এই গায়ে অভিশাপ লাগছে। কানাই ময়রা ভূত হইয়া গেছে। মাধব, চল এখান থেকে, জলদি চল। গ্রামের এক প্রান্তে বিমল আর কুসুমের ভাঙাচোরা মাটির ঘর। ঘরের দাওয়ায় বসে কুসুম একটা ছেঁড়া কাঁথা সেলাই করছে। তার পাশে বসে 5 বছরের অনাথ পালিত ছেলে পল্টু একটা কাঠের পুতুল নিয়ে খেলছে। বিমল ঘর থেকে তৈরি হয়ে বেরোচ্ছে। বলি, এত রাতে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? ঘরে যে একদানা চাল নেই, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? ছেলেটা দুপুর থেকে না খেয়ে কাঁদছে। হ্যাঁ, আমারও তো খেয়াল রাখার সময় নেই কুসুম। চাল নি তো তুই কি জোগাড় কর। সারাদিন তো লোকের ঘরে বাসন মাজিস, আর দুমুটো চাল ভিক্ষা করে আনতে পারিস না? হ্যাঁ, আমি চললাম, আমার তাড়া আছে। ভিক্ষে করব কেন? আমি ভিখারি নাকি? সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে আমি সংসার চালাই, আর তুমি এই ভর সন্ধ্যায় তাসের থেকে যাচ্ছ জুয়া খেলতে। ওই জুয়া খেলে খেলে তো ঘরের ঘটি বাটি সব বেচে দিয়েছো। এবার কি ঘরের চালটাও বেচে দেবে? তুই বেশি বক বক করবি না বলে দিচ্ছি কুসুম। আজ আমার কপাল খুলবে। মধু বলেছে আজ বড় দান খেলা হবে। আজ আমি অনেক টাকা জিতে আনবো, তারপর তোর ওই চালের অভাব আর থাকবে না। তোমার কপাল আর কোনো দিন খুলবে না বিমল। এসব করে কোনো মানুষের কোনো দিন ভালো হয় না। এই ছোট ছেলেটার দিকে তাকিয়েও তো তোমার একটু মায়া হয় না। ও সারা দিন কিছু খায়নি, সকাল থেকে শুধু একটু ফ্যান খেয়ে আছে। এই অপুত্রাকে কি আমি আনতে বলেছিলাম? হ্যাঁ, তুই তো রাস্তা থেকে কুড়িয়ে আনলি। নিজের তোর বাচ্চা হলো না, বাঁচা মেয়ে মানুষ একটা, তাই একটা অনাথ বাঁদর কিনে আমার ঘরে চাপিয়েছিস। ওর খরচা চালাতেই তো আমাকে রোজ জুয়া খেলতে হয় রে। ওটাকে যেদিন বাড়ি থেকে তাড়াবি, সেদিন এই সংসারে শান্তি আসবে, শান্তি। মা, ও মা, বাবা আমাকে বকছে কেন? আমি তো খাবার চাইনি মা, আমার খিদে পায়নি। আমি সত্যি বলছি, আমার একটু খিদে পায়নি। কাঁদিস না বাবা পল্টু, তোর বাবা তোকে বকছে না। তুই ঘরে চল। এই বিমল, তুমি কিন্তু আজ বড্ড বাড়াবাড়ি করছো। ছেলেটার সামনে এসব কি বলছো? ওর মনে কষ্ট হয় না? যা সত্যি তাই বলছি। আমি চললাম, আজ রাতে ফিরতে দেরি হবে। আমার জন্য দরজা খোলা রাখার দরকার নেই, আমি ধাক্কা দেব। তুই ভয় পাস না পল্টু, তোর মা আছে তো। গ্রামের মোড়লের চণ্ডীমণ্ডপের রাতের আড্ডাখানা। একটি হ্যারিকেন জ্বলছে। সেখানে বসে আছে যতীন জ্যাঠা, মাধব, যুবক রবি এবং সন্তান হারানো পাগলপ্রায় বাবা হরিদা। ও রবিদা, তুমি অমন বড় বড় কথা কইও না গো। হরিদার বউ নিজের কানে শুনছে। রাত দুপুরে হরিদার গলা কইরা কে যেন পিছন থেকে ডাকতাছিল। 3 বার ডাকছিল গো রবিদা, 3 বার। নিশিত ওই 3 বারই ডাকে। সেনা মাইন্সের গলা ধইরা ডাকে, আর সেই ডাকে সাড়া দিয়া একবার ঘরের বাইরে পা রাখলে সব শেষ। মাধব, তুমি এসব বিশ্বাস করছো? কোনো শেয়াল বা বন্য জন্তু তো হতে পারে। বাচ্চারা তো আর শেয়ালের ডাক আর মানুষের ডাকের তফাৎ অতটা বোঝে না। ঘুমের ঘোরে হয়তো বাইরে চলে গেছে। শিয়াল কি নাম ধরে ডাকে রে গন্ডমূর্খ? শিয়াল কি লাল বাতাসার লোভ দেখায়?
তুই চুপ কর ডবি, আমাদের সাথে বেশি তর্ক করিস না। কাল পূর্ণিমা গেছে, আজ অমাবস্যা শুরু। গায়ের বিপদ এখন কাটে নাই। নে 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 নে, সবাই যার যার বাড়ির দিকে চল। আজ আর কেউ ঘরের দরজা খুলবি না। চলেন, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি। এই পল্টু, তুই ঘরে বসে থাক, দরজা খিল দিয়ে রাখবি। কেউ ডাকলে একদম সাড়া দিবি না, বুঝলি? আমি এখনই আসছি। তোর বাবার আজ আমি জুয়া খেলা ছোটাচ্ছি। কি রে বিমলা, আইজো তো তোর কপাল পড়ল। যা ছিল সব তো হারলি। এবার কি দিয়ে খেলবি? বউয়ের কানের দুল জোড়া তো গত মাসেই বেচা দিছস। আর খেলন লাগবো না বিমল ভাই, তুমি বাড়ি যাও। এমনিতেই গায়ের যা অবস্থা, রাত বিয়াইতে বাড়ি থাকুন ঠিক না। কানাইয়ের ভূত নাকি কাল বাঁশ বাগানে দেখা দিচ্ছে। চুপ কর হারু, আমারে ভূতের ভয় দেখাস না। ওইসব ভূত ভূত আমি মানি না। মধু, মধু, তুই আমাকে আর 10 টাকা ধার দে, আমি ঠিক জিতে নেব। আজকের দানটা আমি ছাড়বো না, ছাড়বো না। বিমল, ওঠো বলছি, এখনই তাস ফেলে বাড়ি চলো। আরে আরে বৌমা, তুমি এই কেনে এত রাতে একা একা এই বাগানে চইলাইলা? পুরুষ মাইন্সের আড্ডায় মাইয়া মাইন্সের কি কাম বৌমা? বিমল তো আজকে বেশ দিচ্ছে, ওর কপালটা খুলতে দাও না। তুমি একদম চুপ করো মধু কাকা, তোমার ওই মিষ্টি কথায় আমি আর ভুলছি না। তুমি আমার স্বামীটাকে গোল্লায় নিয়ে যাচ্ছ। এই হারু, তুইও তো গায়ের সব বখাটে ছেলেদের নিয়ে এখানে জুয়ার আসর বসাস, আমি সব জানি। এই বিমল, তুমি উঠবে নাকি এই লাঠি দিয়ে আজ আমি তোমার জুয়ার আসর ভাঙবো? হারিকেনটা উল্টে দেবো কিন্তু বলছি। তোর তোর সাহস তো কম নয় কুসুম। তুই আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করছিস। তুই কি আমাকে কিনে নিয়েছিস? ওই অনাথ ছেলেটাকে এনে সংসারে অশান্তি করবি, আর আমাকে শান্তি করে দুটো তাসও খেলতে দিবি না? হ্যাঁ, তাসও খেলতে দিবি না? ওই ছেলেটার খোঁটা তুমি আমাকে বারবার দেবে না বিমল, ও আমার ছেলে। তুমি যদি আজ বাড়ি না চলো, তবে কাল সকালে আমি পঞ্চায়েতে গিয়ে তোমার নামে নালিশ করব। মোড়ল যেটাকে বলবো তুমি জুয়া খেলো। আরে 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 বৌমা, শান্ত শান্ত শান্ত। এ বিমল, তুই আজ যা ভাই। বৌমা যখন এত কইটা কইতাছে, কাইটা আবার আসি। এমনিতেই গায়ের লোক আমাকে ভালো চোখে দেখে না, পঞ্চায়েত ডাকলে আবার বিপদ হইব। আচ্ছা আচ্ছা বাবা, চল। রোজ রোজ তোর এই ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগে না। মধু, হারু, আর চলি রে, কাল দেখা হবে। কাল আর এখানে আসা হচ্ছে না তোমার, চলো আগে। দিন কয়েক কেটে গেছে। হঠাৎ করেই বিমলের ভোল যেন পাল্টে গেল। সে আর তাসের থেকে যায় না। সকালবেলা বিমল বাইরে থেকে ঘরে ঢুকে তড়িঘড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। কুসুম, ও কুসুম, আরে কাজ ফেলে এদিকে আয়, দেখ কি এনেছি। কি হলো? সকালবেলা এত ডাকছো কেন? আর দরজাটা বন্ধ করলে কেন? হে কি, এত টাকা, এতগুলো নোট? তুমি কি চুরি করেছো? সত্যি করে বলো, কি করেছো তুমি? আরে ধুর পাগলি, চুরি করতে যাব কেন? আমি শহরে একটা কাজ পেয়েছি, এক বড় মহাজনের গুদামে মাল উঠানোর কাজ। সেই মহাজন আমাকে অগ্রিম টাকা দিয়েছে। মহাজনের কাজ? কিন্তু তুমি তো সারা রাত বাইরে থাকো, রাতে আবার কিসের কাজ? আর এক রাতে কেউ এত টাকা অগ্রিম দেয় নাকি? আরে তুই মেয়ে মানুষ, অত শত বুঝবি না। আর রাতে ট্রাকে করে দামি মাল আসে, তাই রাতেই মাল খালাস করতে হয়। তোকে আর লোকের বাড়ি বাসন মাজতে হবে না রে কুসুম। আমি আমার পুরনো জুয়ারি জীবনের জন্য খুব লজ্জিত রে। এখন থেকে আমি মন দিয়ে কাজ করব। তুই আজই বাজারে গিয়ে পল্টুর জন্য ভালো জামা আর মিষ্টি নিয়ে আয়। আর তোর জন্য একটা নতুন শাড়ি কিনিস, কেমন? গুদামে মাল টানলে তো জামা কাপড়ে ধুলোবালি লাগে বিমল। তোমার জামায় তো একটুও ময়লা নেই। আর তোমার গা থেকে এটা কিসের গন্ধ বেরোচ্ছে? আর শার্টের হাতায় ওই লাল দাগটা কিসের? আরে 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 ও ও ও ও ও কিছু না, মানে গুদামে একটা আলকাতরা টিন পড়ে গেছিল আর কি। হ্যাঁ,
ওটারই দাগ। আর ওষুধের গন্ধ আসবে না? মহাজনের তো ওষুধেরই গুদাম রে। তুই বড্ড বকিস কুসুম। যা যা যা, তুই বাজারে যা, আর আমি একটু ঘুমোই। সারা রাত খুব খাটনি গেছে। সেদিন দুপুরবেলা গ্রামের মোড়লের বাড়ির সামনে আবার মানুষের ভিড়। যতীন জ্যাঠা, রবি, মাধব সবাই সেখানে দাঁড়িয়ে আছে। কুসুম ভিড়ের একদম পেছনে দাঁড়িয়ে সব শুনছে। ওরে সর্বনাশ হয়ে গেল রে। মাধবের ভাইপো ওই ছোট শিবুটা কাল রাত থেকে নিখোঁজ। নিশি নিশি আইসা আমার ভাই পোটারে নিয়ে গেল গো। শিবু নিখোঁজ, আর এদিকে বিমল কাল সারা রাত বাইরে ছিল, আর আজ সকালেই এতগুলো টাকা নিয়ে ফিরল। বিমলের পকেটে এত টাকা কোথা থেকে আসছে? ওর গায়ে পচা ওষুধের গন্ধ, শার্টে রক্তের দাগ, আর গায়ের পরপর বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। না, এটা কাকতালীয় হতে পারে না। আজ রাতে আমাকে দেখতেই হবে বিমল আসলে কোথায় যায়। সেদিন রাত, পল্টু ঘুমোচ্ছে, কুসুম জেগে আছে। বিমল চুপি চুপি বিছানা থেকে উঠে দরজার খিল খুলে বাইরে বেরিয়ে যায়। এত রাতে আবার কোথায় যাচ্ছে ও? আজ তো ওর কাজে যাওয়ার কথা ছিল না। আমাকে বললো ওর শরীর খারাপ। না, আমাকে আজ ওর পিছু নিতেই হবে। পল্টু, তুই ঘুমা বাবা, আমি দেখি তোর বাবা কোথায় যায়। কেউ ডাকলে একদম বাইরে যাবি না। কুসুম সেই বাঁশের শক্ত লাঠিটা হাতে নিয়ে বিমলের পিছু পিছু অন্ধকারে বেরিয়ে যায়। বিমল গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে রাস্তা ধরেছে, যে রাস্তাটা সোজা গ্রামের শেষ প্রান্তের পোড়ো জমিদার বাড়ির দিকে গেছে। কুসুম নিঃশব্দে গাছের আড়াল দিয়ে তার পিছু নেয়, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এই যাওয়াই তার জীবনের শেষ যাওয়া। এই তুই আবার ঘ্যান ঘ্যান করেছিস সকাল থেকে? বাবা, মা কবে আসবে? আমার যে বড্ড খিদে পেয়েছে বাবা। কাল থেকে কিচ্ছু খাইনি। মা তো আমাকে কখনো না খাইয়ে রাখতো না। মা কি আমাকে ভুলে গেছে? তোর মা আর কোনোদিন ফিরবে না। নিশি খেয়ে নিয়েছে তাকে, আর তুইও মরবি। এই আপদটাকে ঘরে এনে তোমার এত বড় সর্বনাশ হলো। সেই রাতের পর কুসুমকে গায়ের লোকে আর কোনোদিনও দেখতে পায়নি। সবাই ধরে নিয়েছিল গায়ের বাচ্চাদের মতো কুসুমকেও নিশি তুলে নিয়ে গেছে। পল্টু, ও পল্টু, কাছে আয় বাবা মার। দিদা, বাবা আমাকে আবার ঘরে আটকে রেখে গেছে। আমি খুব ভয় পাচ্ছি দিদা। আহারে, সোনার টুকরো ছেলেটা আমার না খাইয়া শুকাইয়া গেছে। নে বাপ, এখানে দুইটা মুরগি আর বাতাসা আছে, জল দিয়া খেয়ে নে। দিদা, নিশি কি খুব বাচ্চা। নিশি কেন আমার মাকে নিয়ে গেল? মা কি আর আসবে না? ওসব কথা মুখে আনতে নেই বাপ। নিশি বড্ড ভয়ঙ্কর। কেউ নাম ধইরা ডাকলেও সারা দিবি না। আমি যাই, তোর বাবা আইসা পড়লে আমারে বকা দিব। পল্টু, ও পল্টু,
আমার কাছে আয় বাবা। মা, তুমি কোথায়? তুমি ফিরে এসেছো মা? আমি তো বাইরে দাঁড়িয়ে আছি বাবা। তোর জন্য আমার বড্ড মন কেমন করছে। তুই দরজাটা খুলে দে, আমার কাছে আয়। আমি তোর জন্য তোর পছন্দের খাবার এনেছি। কিন্তু দিদাকে বললো নিশি নাকি তোমার গলা করে ডাকে মা। তুমি কি সত্যি আমার মা না পচা নিশি? আর বাবা যে বাইরে থেকে শেকল তুলে দিয়েছে মা, আমি তো খুলতে পারবো না। পল্টু, শেকল খোলা আছে বাবা, তুই একটু ধাক্কা দে। আয় আমার বুকে আয়, তোর খুব খিদে পেয়েছে না? মা, তুমি কোথায়? কোথায় মা? বাবা, ও বাবা, তুমি এখানে? এই মধু কাকারা আমাকে ধরিয়ে নিচ্ছে বাবা। এরা খুব পচা, তুমি এদের বকো বাবা, আমাকে বাঁচাও। আমি ওদের বকবো? হ্যাঁ, আরে বোকা ছেলে, আমি তো ওদের সাথেই আছি। তুই তো আমার ছেলেই নস। তুই তো রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা অনাথ আপদ। বাবা, তুমি তুমিও বাঁচা, তুমি আমাকে ভালোবাসো না? তোকে ভালোবাসবো কোন দুঃখে রে? তোর মা তোকে এনে আমার ঘরে চাপিয়েছিল, আর আজ তোর মায়ের জন্যই আমার এই ব্যবসার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল জানিস? তুই যাকে মা বলতিস সে তোকে খুব ভালোবাসতো, কিন্তু সে কোনো মতেই আমার কথা শুনছিল না। তাই সেদিন রাতে ওরে ঠাকুর, এত রাতে এই ভূতের বাড়িতে বিমল কি করছে? ভেতরে কি মহাজনের মাল আছে? না, আমাকে দেখতেই হবে। বিমল, শহরের ডাক্তার বাবু তো আজকাল আইতেই আসবো কইল। মাল তো রেডি, ডাক্তার আইসা পড়লে কাটাকাটি শুরু করেন লাগবো। ঘুমাও শিবু বাবু, ঘুমাও। সকাল হতে এখন অনেক দেরি। আস্তে কথা বল তোরা, কেউ শুনে ফেললে বিপদ। শহরের ডাক্তারবাবু আসতে আর কতক্ষণ? এই শিবুর কিডনি আর চোখের দাম ওই নিতাইয়ের ছেলের চাইতেও বেশি পাবো আমরা। মহাজন আমাকে অগ্রিম 10,000 টাকা দিয়েছে। কাজ শেষ হলে আরো 20,000। আমার জুয়ার সব ধার শোধ হয়ে যাবে। তবে গায়ের লোক যে আমার করে নিশি ভাই বা ভয় পাইতাছে, এইটা দারুণ বুদ্ধি কিন্তু বিমল। আমি তো হরিদার বাড়ির পেছনে দাঁড়িয়ে হরিদার বউয়ের গলা নকল করে ওর ছেলেকে ডাকছিলাম, আর কাল রাতে হারু ডাকলো শিবুকে। গায়ের মূর্খগুলো ভাবছে নিশি ডাকছে। কে জানলার বাইরে? কে? বিমল, হে আমি কি দেখছি? হে আমি কি শুনছি বিমল? সর্বনাশ! বৌমা, তুমি এত রাইতে এই জঙ্গলের ভেতর করতে গাইলা? কুসুম, তুই এখানে কেন এলি? তুই আমার পিছন নিয়েছিলি? ওরে আমার ঠাকুর, এটা তো মাধবদার ভাই বসিবু। বাচ্চা ছেলেটাকে তোমরা এখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছো কেন? মধু ভাই, বৌমা সব দেখা ফেলাইছে। এবার তো আমাকে পুলিশে ধইরা ফাঁসি দিব। তোমরা মানুষ না পিশাচ বিমল? এই কদিন ধরে গায়ের বাচ্চাগুলো যে হারিয়ে যাচ্ছে, গায়ের লোক ভাবছে নিশি ডাকছে, আর সেই নিশি আসলে তোমরা। তোমরা এই গায়ের নিষ্পাপ বাচ্চাদের অঙ্গ কেটে
শহরের ডাক্তারদের কাছে বেচছো টাকার জন্য? ছি 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 ছি। চুপ চুপ কর কুসুম, চুপ কর, চেঁচাস না, কেউ কেউ কেউ- কেউ- কেউ শুনে ফেলবে। তুই জানিস এই এক একটা বাচ্চার জন্য শহরের ডাক্তারবাবু কত টাকা দেয়? হ্যাঁ, আমার জুয়া সব ধার শোধ হয়ে গেছে। এবার আমি তোকে নিয়ে শহরে গিয়ে রাজার হালে থাকবো। তোর কোনো অভাব থাকবে না, দেখিস, কোনো অভাব থাকবে না। ছি ছি বিমল, রাজার হালে থাকবো? এই বাচ্চাদের রক্ত মাখা টাকা দিয়ে তুমি আমার সুখ দেবে? যে বাচ্চাদের আমি নিজের চোখে বড় হতে দেখেছি, তাদের কলিজা কেটে তুমি আমাকে শাড়ি কিনে দেবে? আমি এখনই গায়ে ফিরে গিয়ে মোড়ল জ্যাঠাকে, রবিকে সব বলে দেব। আমি কালী পঞ্চায়েত ডাকবো, পুলিশ আনবো, তোদের মতো রক্ষসদের আমি জেলের ভাত খাওয়াবো। তুই গায়ে যাবি না? তুই পুলিশের কাছে সব ফাঁস করবি? আমাকে ছেড়ে দাও বিমল, তুমি তুমি এতটা নিচে নেমে যেও না। আমি তোমার পায়ে পড়ছি, শিবুটাকে ছেড়ে দাও। এই পাপের কোনো ক্ষমা নেই। তুই মর, তুই মর, তুই আমার পথের কাঁটা। তুই বেঁচে থাকলে আমি কোনো দিন শান্তিতে টাকা কামাতে পারবো না কখনো। তুই মর। এ কি করতাছস বিমলদা? বোমার সাইডতে মাইরা ফেলবি নাকি? চুপ কর মধু, ও বেঁচে থাকলে আমরা কেউ বাঁচবো না। আমাকে মেরো না, আমার বল্টুকে খেতে হবে। তোর ওই অনাথ আপত্তাকেও আমি একদিন বেচে দেব। ওর কলিজার দাম অনেক। আগে আগে তুই মর। কুসুম মাটিতে লুটিয়ে পড়ে, চিরকালের জন্য শান্ত হয়ে যায়। এ কি করলি বিমল? তুই নিজের বউরে মাইরা ফেললি। ওরে বাপরে, এবার কি হইব? যাওয়ার হয়েছে, তোরা চুপ করে থাক। লাস্ট এখন কি করবি বল? হ্যাঁ, কি করবি? এই জমিদার বাড়ির পেছনেই তো ওই বড় পচা পুকুরটা আছে বিমল ভাই। ওইটার কাদায় কেউ কোনোদিন নামে না, পানা পুকুর। ওইখানেই পুঁইটা দিয়ে আসি, চলো, কেউ টেরও পাইব না। ঠিক বলেছিস। আর গায়ে রুটিয়ে দেব নিশি রাতে এসে কুসুমকে ডাকছিল, তাই সে বাইরে গিয়ে আর ফেরেনি। নে লাশটা তোল। বিমল আর হাড়ু মিলে কুসুমের নিথর দেহটা তুলে নিয়ে জমিদার বাড়ির পেছনের সেই অন্ধকার জায়গায় মাটি খুঁড়ে মাটির নিচে পুঁতে দেয়। না, তুমি মিথ্যে বলছো। আমার মা মরে যায়নি, মা আমাকে ঠিক বাঁচাতে আসবে। তোমরা নিশি, তোমরা রাক্ষস। বিমল ভাই, ছোড়া তো বড্ড চিল্লাইতেছে। আমি ওই ঘুমের ওষুধটা শুকাইয়া দিতাছি। হ্যাঁ দে, ডাক্তারবাবু আসা পর্যন্ত ওটাকে বেহুশ করে রাখ। চিল্লালে আশেপাশের লোক শুনতে পেয়ে যাবে। আজকের কাজটা শেষ হলেই আমরা এই গাঁ ছেড়ে শহরে পালাবো। অনেক টাকা পাবো আজ। মা, ও মা, তুমি কোথায়? মধু ভাই, বিমল ভাই, আবার সেই গন্ধটা আইতাছে। কিসের গন্ধ রে? তুই কি পাগল হয়ে গেলি? জলদি ওষুধটা দে। না বিমল, হারু ঠিকই কইতাছে। একদম আষ্টে মাছের গন্ধ, শ্যাওলার পচা গলের গন্ধ। এই ঘরের ভেতরেই গন্ধ আইলো কোত্থাইকা? ওরে বাপরে, দরজাটা কে বন্ধ করলো? বিমল ভাই। না তো, আমি তো এখানে দাঁড়িয়ে। এসব কি হচ্ছে? মধু, হারিকেনটা ভালো করে ধর। ওরে ওরে বাপরে বাপ, কে হাইতে আইতাছে? কে? ভূত আইছে রে। মধু ভাই মইরা গেছে। বাঁচাও। বিমল ভাই, ও বিমল ভাই, দরজা খোলো। কে ওখানে? মধু, আরো, আরে এসব কি হচ্ছে?
বিমল, আমার বড় ঠান্ডা লাগছে বিমল। ওই মাটির ভেতর আমার বড্ড শ্বাসকষ্ট হচ্ছিল রে। তুই আমাকে ওখানে কেন ফেলে এলি? মা, ও মা, তুমি এসেছো আমাকে বাঁচাতে। কুসুম, কুসুম তুই ফিরে এসেছিস? আমাকে ছেড়ে দে কুসুম, আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোর স্বামী। স্বামী? তুই মানুষ নস বিমল, তুই রাক্ষস। তুই টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেছিলি যে নিজের বউয়ের গলা টিপে খুন করে লাশ গুম করে দিলি। তুই রটিয়ে দিলি নিশি আমাকে নিয়ে গেছে। আজ তুই নিজের ছেলেকেও বেচতে এসেছিস সেই কাটার টেবিলে। ও তো আমার নিজের ছেলে নয়, ও তো কুড়িয়ে বা অনাথ। আমি তো সিঁদুরের দিব্যি কাটছি কুসুম, আমি এই কাজ করব না, আমি এই কাজ করব না। আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে, আমি সব টাকা গায়ের গরিবদের বিলিয়ে দেব। ও আমার ছেলে বিমল, যে সিঁদুর তুই নিজের হাতে মুছে দিয়েছিস সেই সিঁদুরের দিব্যি দিস না। যে মায়ের মাতৃত্বের ভালোবাসা তুই কোনোদিন বুঝলি না, সেই মায়ের ভালোবাসা আজ তোর জম হয়ে ফিরে এসেছে। এই গায়ের ছোট শিবু, কানাই, ওদের যখন তোরা কাটছিলি তখন তোদের হাত একবারও কাঁপেনি। আজ তোদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। মা, আমাকে এই বাঁধন থেকে খুলে দাও মা। কাঁদিস না আমার মানিক, তোর মা থাকতে তোর গায়ে একটা আঁচড়ও কেউ দিতে পারবে না রে বাপ। তুই চোখ বন্ধ কর বাবা, আজ তোর মায়ের বিচারের দিন। তলিগুলো আমাকে চেপে ধরছে, আরো ভেঙে যাচ্ছে। কুসুম, কুসুম, আমাকে তুই পুলিশে দে, ও কিন্তু আমাকে মেরে ফেলিস না। তোকে মেরে ফেললে তো তুই খুব সহজেই মুক্তি পেয়ে যাবি বিমল। মৃত্যুর কষ্ট তো মাত্র কয়েক মিনিটের, আমি তো সেটা নিজের শরীর দিয়ে বুঝেছি। তোকে আমি এত সহজে মরতেও দেব না। তোকে বেঁচে থেকে তিল তিল করে পচতে হবে। তোর কুকীর্তি আজ পুরো গ্রাম জানবে। তুই ভালো থাকবি বাবা, তোর আর কোনো ভয় নেই। আমি সব সময় তোর কাছেই থাকবো। পরদিন সকাল। ওরে আমার সোনা মানিক রে, রাইতে তোরে ওই রাক্ষসগুলো তুই নিয়ে গেছিল। তোর মা আইসা তোরে বাঁচাইয়া দিয়ে গেছে বাপ। তুই আজ থেকে আমার কাছেই থাকবি, আমার ঘরেই বড় হবি তুই। কেউ তোরে কিচ্ছু কইতে পারবো না। তার মানে কোনো নিশি বা ভূত আমাকে বাচ্চা চুরি করে নাই। এই বিময়লা টাকার লোভে আমাকে শিবু হরিদার পোলারে মায়েরা ফেলাইছে। ওরে বজ্জাত, ওরে রাক্ষস, ওরে আমি জ্যান্ত পরিতা ফেলুম। এ তো নিশির চাইতে ভয়ঙ্কর পিশাচ রে। নিজের বউকে গলা টিপে মেরেছে, আর আমরা ভাবতাম ভূত এসেছে গায়ে। কুসুমবুদির প্রেতাত্মা আজ এই গ্রামকে মানুষের রূপ ধরা আসল রাক্ষসদের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল। বিজ্ঞান আর যুক্তির বাইরেও যে একটা দুনিয়া আছে, আজ আমি সেটা নিজের চোখেই দেখলাম। একজন মায়ের ভালোবাসা মৃত্যুর পরও শেষ হয় না। গ্রামের লোকে বুঝতে পারে আসল নিশি কোনো অশরীরই ছিল না, মানুষের ভেতরের লোভটাই ছিল সবচেয়ে বড় পিশাচ। দারোগা বাবু, দারোগা বাবু, কে দারোগা বাবু। কে রে বাবা? একটু বেলা এলে হতো না? কি ব্যাপার সাত সকালে? দারোগা বাবু, সর্বনাশ হয়ে গেছে। খুন খুন হয়েছে। শিগগির আসেন, শিগগির আসেন, আসেন আসেন। তখন সবে ভোর হয়েছে। সুরেশ কোঠিতে গিয়ে দেখি
চিত হয়ে পড়ে আছে তার ক্ষতবিক্ষত লাশ। তার রক্তাক্ত মুখ আর বিস্ফারিত চাহনি দেখে অতি বড় সাহসীর বুক কেঁপে যায়। তার পরনের পোশাক ছিন্ন ভিন্ন, গায়ের চাদরটা নিচে লুটোচ্ছে, মেঝে চাপ চাপ রক্ত, ঘরটা একেবারে লণ্ডভণ্ড। অভিজ্ঞ চোখে বুঝলাম খুন করতে হত্যাকারীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ছেলেটা রীতিমতো লড়াই করে মরেছে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন শুভ মানুষ ঘোষের এক ভৌতিক কাহিনী, ঝড়ের রাতের আগন্তুক। গল্প পাঠ ও মুখ্য চরিত্রে অংশুমান পাল, সাক্ষ্য রায় ও অয়ন্তিকা। শুরু হচ্ছে শুভ মানুষ ঘোষের কাহিনী, ঝড়ের রাতের আগন্তুক। কিছুকাল আগে চারু রায়ের দারোগাগিরি নামক একটি পুস্তক আমার হাতে এসেছিল। পড়েই মুগ্ধ হয়েছিলাম। লেখক নামজাদা কেউ নন, লেখার বাঁধুনিও আহামরি কিছু নয়, কিন্তু বাচন ভঙ্গিটি ভারী মনোরম। পড়ে মনে হয়েছিল আমিও কিছু লিখি। রায় মহাশয়ের মতো আমিও দীর্ঘকাল দারোগাগিরি করে সম্প্রতি অবসর নিয়েছি। যে ফাঁড়িতে আমার কর্মজীবনের ইতি হয়েছিল, সেই ডহরনালায় একটি পুরনো বাড়ি কিনে বর্তমানে সপরিবারে বাস করছি। এই বাড়ির একটি ইতিহাস আছে, তা বলার আগে জায়গাটির সামান্য বর্ণনা দিয়ে নি। ডহরনালায় যে স্থানে আমার বাড়ি, তার আশেপাশে অন্তত আধ মাইলটাক এলাকায় জনবসতির চিহ্ন মাত্র নেই। চতুর্দিকে ছোট ছোট টিলা আর ঝোপ জঙ্গল। তাতে দিনের বেলাতেও শেয়াল ও হায়নার দল ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে হাতির পাল এসে পড়ে। ঘরে যখন তখন ঢুকে পড়ে পাহাড়ি বিছে, সাপখোপ। বিপদের উপর আরো বিপদ, এসব এলাকায় কারেন্ট থেকেও নেই। দুপুরের পর রোজই নিয়ম করে লোডশেডিং হয়ে যায়, তাই সন্ধে হলেই ঘরের দরজা জানলা এঁটে দিতে হয়। তখন ভরসা হ্যারিকেন কিংবা মোমবাতি। ভ্যাপসা গরমে প্রাণ বের হওয়ার উপক্রম হয়। আজও টেবিলে মোমবাতি জ্বালিয়ে লিখতে বসেছি। খানিক আগে ঝড় উঠেছে। এতক্ষণ মোমবাতিটি স্থির হয়ে জ্বলছিল, এখন থেকে থেকে কেঁপে উঠছে তার শিখা। ঝড় ক্রমেই বাড়ছে। এর মধ্যে কতক্ষণ লিখতে পারবো জানি না। আমি যে বাড়িতে থাকি তার একটা গাল ভরা নাম আছে, সুরেশ গোয়ালা কি কোঠি। লোকমুখে সুরেশ কোঠি। সুরেশের পুরো নাম সুরেশ যাদব। ডহরনালা থেকে মাইল চারেক দূরে পশ্চিমে খনি শহর ধারাগিরিতে তার মস্ত গোশালা। এখন সেখানে থাকলেও ওর জন্ম ডহরনালাতে। সুরেশ কোঠি ওর পৈতৃক বাড়ি। কলকাতা থেকে আগত ধনবান বাঙালি চেঞ্জারদের জন্য সেই বাড়িটি ভাড়া দিত। এবার এমন নির্জন স্থানে একা একা থাকা বেশ বিপজ্জনক বটে। তাই যারা আসতেন, সঙ্গে তাদের পরিবার তো থাকতই, পর্যাপ্ত লোক লস্করও থাকত। 1 মাস, 2 মাস, 6 মাস যতদিন থাকতেন তার রসদও তারা সঙ্গে করেই আনতেন। সকালে বিকেলে হাওয়া খাওয়ার জন্য খান্দুই ভাড়া করা টাঙা বাড়ির বাইরে সবসময় খাড়া হয়ে থাকত। পরবর্তীকালে একটা ভয়ঙ্কর ঘটনার পর বাড়িটা ভূতের বাড়ি বলে বদনাম ঘটে যায়। ফলে লোক আসা বন্ধ হয়ে যায়। বাড়িটা খালিই পড়েছিল। সুরেশের কাছ থেকে আমি জলের দরে তা কিনে তারপর থেকে এখানেই বসবাস করছি। চারু দারোগার বই পড়ে উৎসাহিত হয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম এই হানাবাড়ির ইতিহাসটাও লিখে রাখি, কারণ তার সঙ্গে আমারও যোগ ছিল। কিন্তু
আমার হার্টের রুগী গৃহিণীকে সামলে, সংসার সামলে লিখবো করেও লেখা হয়ে উঠছিল না। আজ পেলাম সময়। আসলে হয়েছে কি, গিন্নি গিয়েছে বাপের বাড়ি, দিন সাতেকের আগে ফিরবে না। সময় বুঝে ঝড়ও উঠেছে। খুন জখমের গল্প লেখার এর চেয়ে আইডিয়াল পরিবেশ আর কি হয়। কাজেই কপাল ঠুকে বসে পড়েছি লিখতে। বছর 2 আগের কথা। তখন আমি সবে এই বন জঙ্গলময় ডহর নালার ফাঁড়িতে এসে হাঁপ ছেড়ে বেঁচেছি। হাঁপ ছাড়ার কথা উঠল কারণ ডহর নালায় আসার আগে ধারাগিরিতে আমার পোস্টিং ছিল। খনি শহর যেমন হয়, অপরাধীদের একেবারে স্বর্গরাজ্য। সেসব অপরাধী আবার আন্তর্জাতিক মাপের হয়ে থাকে। তাদের অ্যান্টি সোশ্যাল বললে কিছুই বলা হয় না, তারা মাফিয়া ডন। ঝক্কি সামলাতে আমার নাওয়া খাওয়া মাথায় উঠেছিল প্রায়। কিন্তু ওই যে বাংলায় কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমার হলো সেই দশা। ধারাগিরি ছেড়ে শান্তশিষ্ট ডহরনালায় এসে ডিউটি ধরার কয়েক মাস পরেই একটা বিশ্রী খুনের ঘটনা ঘটে গেল। সে সময় আমি ফাঁড়ির মধ্যে পুলিশ কোয়ার্টার্সে থাকি। বলা বাহুল্য, ঘটনাটা ঘটেছিল এই এখন। আমি বটকেষ্ট দারোগা, যে ঘরে বসে লিখছি, এখানেই, এই ঘরেই। তখন শীত পড়ি করছে, চেঞ্জ অফ দ্য সিজন। সুরেশ কুঠিতেও লোক ছিল, 27-28 বছরের এক যুবক। তার নাম শ্যামলাল। শ্যামলাল পেটের অসুখে ভুগছিল। সুরেশ কুঠির কেয়ারটেকার রতনের কাছে পরে জানতে পারি, ঠিক দুর্গাপুজোর পরপরই ধারাগিরি থেকে সুরেশের হাত চিঠি নিয়ে শ্যামলাল একাই এসেছিল এখানে। চিঠিতে সুরেশ নির্দেশ দিয়েছিল, যে কদিন শ্যামলাল থাকবে সেখানে যেন অন্য কোনো চেঞ্জার না থাকে, তার পরিচয়ও যেন কোনোভাবেই ফাঁস না হয়। রতন মালিকের নির্দেশ অমান্য করেনি। শ্যামলাল যতদিন ছিল ঘরেই থাকত, বাইরে বেরোতো না। এদিকে সে যে পেটের রোগে ভুগছে তার প্রমাণও পাওয়া যায়নি। প্রতিদিনই সে অপরিমিত মদ্যপান তো করতই, মাংসাহারও করত। রতনই তার ব্যবস্থা করত। এজন্য প্রায়ই তার পকেটে এসে 20-50 টাকা গুঁজে দিত। অর্থাৎ টাকা পয়সার কিছুমাত্র অভাব ছিল না শ্যামলালের। এই শ্যামলাল খুন হয় কালী পুজোর রাতে। পরের দিন ভোরে রতনের মুখে খবর পেয়ে সদল বলে ছুটলাম সুরেশ কুঠিতে। সেখানে গিয়ে যে দৃশ্য দেখলাম, ভাবলে এখনো মাথার চুল খাড়া হয়ে যায় আমার। ঝড়ের দাপট ক্রমেই বাড়ছে। ঘরের জানলাটা সমানে ঢকঢক করছে, দরজাটা কেঁপে উঠছে। মোমবাতির শিখাটা জ্যান্ত হয়ে নাচানাচি করছে, কখন যে নিভে যায় আর ঘরটা অন্ধকার হয়ে যায় তা কি বলা যায়। যাই হোক, সংক্ষেপেই বলি সেদিনের ঘটনা। তখন সবে ভোর হয়েছে। সুরেশ কুঠিতে গিয়ে দেখি চিত হয়ে পড়ে আছে শ্যামলালের ক্ষতবিক্ষত লাশ। তার রক্তাক্ত মুখ আর বিস্ফারিত চাহনি দেখে অতি বড় সাহসীরও বুক কেঁপে যায়। তার পরনের পোশাক ছিন্ন ভিন্ন, গায়ের চাদরটা নিচে লুটোচ্ছে, মেঝে চাপ চাপ রক্ত, ঘরটা একেবারে লণ্ডভণ্ড। অভিজ্ঞ চোখে বুঝলাম, খুন করতে হত্যাকারী যথেষ্ট বেগ পেয়েছিল। শ্যামলাল রীতিমতো লড়াই করে মরেছে। ভোর হলেও তখনও ঘরের ভিতরটা ঘোর ঘোর হয়ে আছে। শ্যামলালের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। আমি টর্চ জেলে লাশের মুখে ফেলে চমকে উঠলাম। কি, এ শ্যামলাল কই? এ তো ধারাগিরির কুখ্যাত মাফিয়া শিবলাল নাইডুর সর্বক্ষণের পার্শ্বচর ইয়াসিন মোল্লা।
ধারাগিরিতে দীর্ঘকাল থাকার জন্য এদের মুখগুলো আমার মুখস্থ হয়ে গিয়েছিল। পরে জেনেছিলাম দুর্গাপুজোর আগেই নাইডুর হুকুমে ভীষণ এক হত্যাকাণ্ড করে ইয়াসিন ধারাগিরি থেকে পালিয়ে সুরেশ কোঠিতে লুকিয়ে বসেছিল। ইয়াসিন যাকে খুন করেছিল তার নাম বাবলু। সে ছিল ধারাগিরির বিখ্যাত ব্যবসায়ী বড় করাত কলের মালিক রঘুনাথ শ্রীবাস্তবের একমাত্র পুত্র। পুত্র হত্যার প্রতিশোধ নিতে রঘুনাথ জলের মতন পয়সা খরচ করে নাইডুর দলের একজন বিশ্বনাথ ওরফে বিশেকে ভাঙিয়ে এনে তাকে দিয়ে ইয়াসিনকে খুন করায়। খুন হওয়ার কিছুদিন আগে ইয়াসিন বিয়ে করেছিল বলে জানা যায়। লুকিয়ে সুরেশ কোঠিতে এসে তার বউ কয়েকবার রাতও কাটিয়ে গিয়েছিল। সেটাই কাল হয়েছিল। ইয়াসিন কোথায় লুকিয়েছে বিশ্বনাথ তা টের পেয়ে যায়। শ্যামলাল নাম হারিয়ে সুরেশ কোঠিতে এসে ওঠা লোকটা যে ইয়াসিন মোল্লা সেটা আবিষ্কার করে প্রথমেই ধাক্কা খেয়েছিলাম। তারপর টর্চের আলোয় ডেড বডিটা খুঁটিয়ে দেখতে গিয়ে দ্বিতীয় ধাক্কাটা খেলাম। ইয়াসিন মরে বেঁকে চুরে গেলেও তখনও তার চোয়াল দুটো আলগা হয়নি। দাঁতের মাঝে ঝুলছে মানুষের আস্ত একটা নাক। তা দিয়ে তখনও রক্ত চুইয়ে পড়ছে। মরার সময় ইয়াসিন বিশ্বনাথের সঙ্গে লড়াই করে তার নাকটা কামড়ে ছিঁড়ে নিয়েছিল। লাশের মুখে হত্যাকারীর নাক, ভাবা যায় না। দারোগাগিরিতে অনেক রকম ঘটনার মুখোমুখি হয়েছে, কিন্তু এমন আগে হয়নি। লাশ মর্গে চালান করে শুরু করলাম তদন্ত। তখন আমি রিটায়ারমেন্টের মুখে, ফলে কেসটা মেটানোর জন্য আমার উপর চাপ ছিল ভালোই। হোমিসাইড তদন্তে বরাবরই আমার সুনাম, তাই উপরওয়ালারা আমার উপর ভরসা করেছিল। তারা নিশ্চিত ছিল যে নিহত ইয়াসিন যেহেতু নাক ছিঁড়ে হত্যাকারীকে দাগিয়ে দিয়েছে, তাই হত্যাকারীকে সহজেই ধরে ফেলব আমি। কিন্তু গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও খুনিকে ধরতে পারলাম না। নাককাটা বিশ্বনাথ আমার নাগালের বাইরেই রয়ে গেল। ফলে সার্ভিস রেকর্ডে দাগ পড়ে গেল আমার। রিটায়ারমেন্টের পর টাকা পয়সার একটা অংশ আটকে গেল। ভেবেছিলাম অবসর নিয়ে যে টাকা পাবো তা দিয়ে ধারাগিরিতেই বাড়ি কিনব। হলো না। ততদিনে ডহরনালার সুরেশ কোঠির ভূতের বাড়ি বলে বদনাম রটে গিয়েছে। চেঞ্জাররা ভয়ই ধারে কাছে ঘেঁষে না। লোক মুখে রটে গিয়েছে ইয়াসিনের আত্মা নাকি এখনো এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। সুরেশ যাদব বাড়িটি বেচবার জন্য লোক খুঁজছে, সামান্য দরই ছেড়ে দেবে। দেখলাম এই সুযোগ, আর পেছনে ফিরে তাকালাম না, কিনে ফেললাম বাড়িটা। কেনার পূর্বে অনেকে বারণ করেছিল, কান দিইনি। কারণ এতকাল দারোগাগিরি করে যদি ভূতের ভয় পিছিয়ে আসি তাহলে লোকে বলবে কি। তাছাড়া বহুকাল এই লাইনে থাকবার সুবাদে আমার বিলক্ষণ জানা আছে, কোনো গূঢ় উদ্দেশ্য ছাড়া কেউ বা কারা ভূতের গল্প রটায় না। তবে এটা সত্যি, ইয়াসিনের প্রেত কিনা জানি না, প্রথম থেকেই দেখছি বাড়িটার একটাই অসুবিধা, হঠাৎ হঠাৎ দরজায় কড়া নড়ে ওঠে। জানলাতেও কে যেন শব্দ করে চলে যায়। গোড়ার দিকে কেউ এসেছে মনে করে আমার গিন্নি দরজা খুলতে ছুটত, কিন্তু দরজা খুলেই বোকা বনে যেত। আমি নিজেও কতদিন তককে তককে থেকে ধরার চেষ্টা করেছি কে শব্দ করে, কিন্তু ধরতে পারিনি। চারপাশ ফাঁকা বলে হাওয়ার তোড়েই এমন হয়, অথবা শিয়াল টিয়াল বা অন্য কোনো বন্যজন্তুর কাজ বলে গিন্নিকে বুঝিয়েছি, কিন্তু গিন্নি বোঝেননি। উল্টে এমন অলক্ষণে বাড়ি কেনার জন্য আমার উপর চোটপাট করত। আজ থাকলে সে নির্ঘাত হার্ট ফেল করত। যেভাবে জানলা শব্দ করছে
দরজায় ঝড় দড়াম দড়াম করে ভেঙে পড়ছে। কড়াটাও থেকে থেকে ঝড়াং ঝড়াং করছে। নেহাত দারোগার রক্ত আমার শরীরে, তাই দাঁত কপাটি লাগছে না। অন্য কোনো লোক হলে ভয়ই ছুট লাগাতো। তবে কি আমি একা আছি বাড়িতে দেখে আমার লেখা পণ্ড করার জন্য ওই ইয়াসিনের প্রেতাত্মা ঝড়ে ভর করে এসে বাইরে দাঁড়িয়ে গজরাচ্ছে? ভাবতে ভাবতে ওই ওই আবার এবার বেশ জোরে জোরেই কড়া নড়ে উঠল। নিশ্চিন্ত হয়ে গেলাম, না, এ ঝড় নয়, শেয়াল কুকুরের কাজও নয়, ইয়াসিন বই আর কেউ নয়। এতদিন বাইরে বাইরেই ঘুরত, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে আমাকে শায়েস্তা করতে এসে পড়েছে। তার খুনের সমাধান করতে পারিনি, নাক কাটা বিশ্বনাথকে ধরে জেলে পুরতে পারিনি। ইয়াসিনের রাগ থাকার কারণ আছে আমার উপর। আজ লিখতে লিখতে তারই ধ্যান করছিলাম, আর তাতেই ভর করে আমার উপর প্রতিহিংসা নিতে চলে এসেছে বেটা। দরজা ধাক্কাচ্ছে। না, লেখা মাথায় উঠল আমার। প্রথমটা ভয় ভয় করছিল, ভাবছিলাম দরজা খুলব না, কিন্তু তারপরেই মনে হলো আমি বটকেষ্ট দারোগা, এতকাল পুলিশে চাকরি করেছি, আচ্ছা আচ্ছা অপরাধীদের সঙ্গে ঘর করেছি, আমি ভয় পাচ্ছি কেন? চোয়াল শক্ত করে উঠে ঘরের কোণ থেকে লোহা বাঁধানো মোটা লাঠিটা তুলে নিয়ে এগিয়ে গেলাম। তুমি ইয়াসিন হও আর যেই হও, গোলমাল দেখলেই বটকেষ্ট দারোগার লাঠি আজ তোমার মাথায় পড়বে। আমি এক হাতে লাঠি বাগিয়ে অন্য হাতে ছিটকিনি খুলতেই দড়াম করে দরজার পাল্লা দুটো খুলে গেল। ভেতরে ঢুকছেন কেন? ব্যস্তভাবে কে যেন আমায় ঠেলে ঢুকে পড়লো ঘরে। ঘুরে তাকাতে যাব এমন সময় দপ করে মোমবাতিটা নিভে গেল। ঘর ঢেকে গেল নিশ্ছিদ্র অন্ধকারে। বালি কাঁকড় মেশানো হাওয়ার দাপটে টলতে টলতে চেঁচিয়ে উঠলাম, এ মশাই, কে কে আপনি? কে? উত্তরে আগন্তুক উত্তেজিত ভাবে বলল, দরজাটা দিন তো, আগে দরজাটা দিন। বিশ্রী রকম ফ্যাস ফ্যাসে গলা। ইয়াসিন নাকি? আরে আপনি কে সেটা বলবেন তো। লোকটা দেখলাম তাতে প্রচন্ড বিরক্ত হলো। আরে দরজাটা দিতে বলছি, দিন না, দরজা দিয়ে আলোটা জ্বালুন না চাই। ও, আলো জ্বালাতে বলছে যখন, তার মানে এ খুব সম্ভবত প্রেতাত্মাদের কেউ নয়, চোর ডাকাতও নয়। হাওয়ার সঙ্গে যুদ্ধ করে দরজাটা দিলাম। তারপর অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের ড্রয়ার থেকে দেশলাই বের করে মোমবাতিটা জ্বালিয়ে ঘুরে দাঁড়িয়ে আগন্তুকের দিকে চেয়ে স্থির হয়ে গেলাম। ধুলো কাদা মাখা কালো আলখাল্লায় আপাদ মস্তক ঢাকা লোকটার। চোখ বাদ দিয়ে সমস্ত মুখখানা ঢাকা কালো কাপড়ে। গলা শুনে ভেবেছিলাম নিরীহ লোক, দেখা যাচ্ছে তা নয়, নির্ঘাত কোনো দুষ্কৃতকারী। তার মানে অনেক দিন পর আবার এক পুরনো দোস্তের দেখা মিলল। মুহূর্তে স্নায়ু টান টান হয়ে গেল আমার। জ্বলন্ত চোখে তাকালাম তার দিকে। লোকটা সরিয়ে নিল চোখ। ওফ, যাক বাবা, এতক্ষণে শান্তি। হঠাৎ করে এমন ঝড় উঠলো। লোকটার প্রকাণ্ড মাথার ছায়ায় ঘরের অর্ধেকটা ঢেকে গিয়েছে। আমি লাঠিটা শক্ত করে চেপে ধরে বললাম, কোত্থেকে আসছেন আপনি? হ্যাঁ, কি নাম আপনার? বলছি, সব বলছি, আগে একটু বসি কেমন? এই বলে লোকটা নিজেই এগিয়ে গিয়ে টুল টেনে বসে পড়ল। হাঁপিয়ে গিয়েছি। একটাও বাড়ি নেই আশেপাশে, একা থাকেন কি করে এখানে? বাজে কথা ছাড়ুন, আমার প্রশ্নের উত্তর দিন। কে আপনি? লোকটা একটু চুপ করে থেকে উত্তর দিল,
আমার নাম স্বামী নিত্যানন্দ, ধারাগিরি থেকে আসছি। আমি মনে মনে হাসলাম। যতই নামের সঙ্গে আনন্দ লাগাও চাঁদু, ধারাগিরিই তোমার উপযুক্ত জায়গা। এ আবার কাকে খুন করে এসে এখানে জুটলো কে জানে। যাই হোক, মনের ভাব চেপে জিজ্ঞেস করলাম, ধারাগিরিতে আশ্রম আছে আপনার? না, তবে শিষ্য আছে। টলুয়াগলির কাছে দীননাথ দাস, সুরেশ যাদব। সুরেশ যাদব? সুরেশ আপনাকে পাঠিয়েছে? আরে না না, আমি ঘুরতে ঘুরতেই চলে এসেছি। আমাদের তো এক ঠাঁই হয়ে বসে থাকলে চলে না। সুরেশের এখানেই আদি বাড়ি বলে শুনেছি, বিক্রি হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি সুরেশকে চেনেন নাকি? লাঠিটা হাতে নিয়েই আমি লেখার টেবিলের চেয়ারটা টেনে বসলাম। একবার ভাবলাম বলি, আমি পুলিশে ছিলাম, এরকম অনেক লোকজন আমার চেনা ছিল, পাছে ভয় খায়, তাই শুধু বললাম, হ্যাঁ চিনি সুরেশকে। একসময় আমিও তো ধারাগিরিতে থাকতাম কি না। ও, লোকটা যেন দমে গেল। আমিও সঙ্গে সঙ্গে গলাটা চড়িয়ে দিলাম। আচ্ছা, নাম তো বলছেন নিত্যানন্দ, এদিকে মুখখানা তো ব্যাংক ডাকাতের মতো কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। কি ব্যাপার, কিসের মতলবে এখানে ঘোরাঘুরি করছেন? এবার নিত্যানন্দর চোখে রহস্যের ছায়া জাগলো। মুখের পট্টিটা দেখিয়ে বলল, এটার কথা বলছেন? আমরা কৃষ্ণাম্বরপন্থী জৈন, জীব হত্যা করি না। পাছে নাকে মুখে পোকামাকড় ঢুকে মারা যায়, তার জন্যই এটা আমাদের মুখে বাঁধা থাকে। কৃষ্ণাম্বরপন্থী জৈন? কই, এরকম সম্প্রদায়ের নাম তো শুনিনি। আহা, সবাইকে সবকিছু জানতে হবে তার কি মানে আছে? হাতে লাগলো। তেড়ে উঠলাম আমিও। এই শুনুন মশাই, বেশি চালাকি করবেন না। এই আপনার মতন ঢের ঢের ভণ্ড বুজরুক আমার হাতে ঢিট হয়েছে, বুঝেছেন? কি বললেন? বুজরুক? ভণ্ড? ঠিক তাই। ধর্মের নামে আপনারা লোক ঠকিয়ে খান। এই ধর্মগুলোই দেশের সর্বনাশ করে দিচ্ছে। কি এত বড় কথা? আচমকা নিত্যানন্দ টুল ছেড়ে লাফিয়ে উঠল, উত্তেজনায় থরথর করে কাঁপছে। কি জানেন আপনি ধর্মের? কতটুকু জ্ঞান আপনার? কি দেখেছেন জীবনে? শুনলে মুখ দিয়ে কথা বেরোবে না। এ এক অদ্ভুত জগৎ। অদ্ভুত মানে অলৌকিকের কথা বলছে নিত্যানন্দ? চারু রায়ের দারোগাগিরিতে তো ভূতের ছড়াছড়ি, সেগুলো করতে মন্দ লাগে না। এও তেমন কিছু আমদানি করবে নাকি? তাহলে তো ভালোই হয়। এই জিনিসটা তো আমার স্টকে নেই, ভালোই লেখার রসদ পাওয়া যাবে। আহা, উত্তেজিত হচ্ছেন কেন মহারাজ? আরে বসুন 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 বসুন। আচ্ছা শুনি, কেমন আপনার অদ্ভুত? দু চারটে ভূত যদি আনতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। ভূত? কোথায় লাগে ভূত? ভাবতেই পারবেন না। সত্যিই শুনবেন আমার জীবনের কাহিনী? আরে বাবা, শুনবো বলেই তো বসে আছি। নিন, শুরু করুন। শুরু করতে যাবে হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজে নিত্যানন্দের ঘাড় ঘুরে গেল দরজার দিকে। আরে কেউ নয়, ঝড়। নিন নিন, শুরু করুন। দেখি কিরকম কথা বন্ধ হয়ে যায় আমার। তবু আশ্বস্ত হলো না নিত্যানন্দ, উঠেই পড়ল। দরজার কাছে গিয়ে কান পেতে কি যেন শুনল। তারপর প্রবল অস্বস্তি ভরা মুখে টুলে এসে বসতেই বাইরে তোলপাড় করে উঠল বৃষ্টি। সে কি রোখ বৃষ্টির! সমস্ত সৃষ্টি যেন ভাসিয়ে নিয়ে যাবে। ঝড়ো হাওয়ার পিঠে চেপে ঝাঁক ঝাঁক বৃষ্টিকণা দরজায় ফটাফট করে আছড়াচ্ছিল। তবে বৃষ্টির ছাটে দেখতে দেখতে কেটে যাচ্ছিল গুমট। দ্রুত ঠান্ডা হয়ে আসছিল ঘর। মোমবাতিটা চড়চড় করছিল। তার আয়ু আর বেশি নেই। নিত্যানন্দর অলৌকিক কাহিনী শেষ হওয়ার অপেক্ষা হয়তো। তারপরেই অন্ধকারে ছেয়ে যাবে ঘর। আর তখনই যদি নিত্যানন্দ মহারাজ
ইয়াসিনের ক্ষুধার্ত আত্মায় বদলে যায়, তাহলে তো তার চেয়ে ভালো আর কিছুই হয় না। চারু রায়কেও ফেল মেরে দেবে বটকেষ্ট দারোগার দারোগাগিরি। আমি উত্তেজিত হয়ে উঠলাম। স্বামী নিত্যানন্দ শুরু করল। বেশি দিন আগের কথা নয়, দারাগিরির দীননাথ দাসের বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল। আমার গুরু স্বামী অভয়ানন্দ, জয় জয় বাবার অভয়ানন্দের জয়, হ্যাঁ, স্বামী অভয়ানন্দ মুনির আশ্রয়ে থেকে বছরখানেক সাধন ভজন করার পর গুরুর নির্দেশে তখন আমি বেরিয়ে পড়েছি পরিভ্রমণে। ঘুরতে ঘুরতে চলে এসেছি দীননাথ দাসের বাড়িতে। দীননাথের বাড়ির পাশেই থাকতো সুরেশ যাদব। সুরেশের গোশালার তখন হাল করুন, বিক্রি বাটা পড়ে গিয়েছে। মাঝখানে একটা খুনের ঘটনায় জড়িয়ে গিয়ে একদিকে মাফিয়া গুন্ডা, অন্যদিকে পুলিশের টানা হেঁচড়ায় পড়ে ডহরনালার সুরেশ কোটিও বিক্রি করতে বাধ্য হয়েছে। মানুষ গাড্ডায় পড়লে যা হয়, আমাকে পেয়ে সুরেশ হাতে চাঁদ পেল। আমার কাছে দীক্ষা নেওয়ার জন্য পড়ে গেল আমার পেছনে। আমার থাকার জন্য দীননাথ তার বাড়ির একটা অংশ ছেড়ে দিয়েছিল। সপ্তাহখানেক থেকে গেলাম সেখানে। বাইরের লোকজনকে খবর দিতে বারণ করেছিলাম, কিন্তু কি করে যেন খবর হয়ে গেল। সুরেশের সঙ্গে সঙ্গে আরো লোকজন জুটে গেল। একদিন পুজো পাঠ সেরে উঠে দেখি জনা 10-12 মেয়ে পুরুষ বসে আছে বাইরে। তারা সকলে কালাপট্টি বাবা অর্থাৎ আমাকে দর্শন করতে এসেছে। আমার কালো পোশাক ও মুখের কালো কাপড়ের জন্য তারা আমাকে এই নাম দিয়েছিল। মাথাতেও আসে লোকের। আমি বেজায় বিরক্ত হলাম। তবু যতই সাধু হই, মানুষ তো বটে। তাদের ডাকে সাড়া না দিয়েও পারলাম না। বাইরের ঘরে চটপট কম্বল ফরাস পড়ে গেল। ধূপ ধুনো, ফুলমালা, ভোগ নৈবেদ্য, এমনকি চরণামৃতের ব্যবস্থাও হয়ে গেল। ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে বসেছে ঘরে। তাদের মধ্যে সুরেশও ছিল। ভক্তিতে তারা গদ গদ। দেখে শুনে মেজাজ সপ্তমে চড়ে গেল। এরা কি ধরে বেঁধে আমাকে গুরু মহারাজ বানিয়ে দেবে? নেহাত গুরু অভয়ানন্দ মুনি ছিলেন। মরেই যাচ্ছিলাম। তাঁর দয়ায় অলৌকিকভাবে প্রাণে বেঁচেছি শুধু নয়, নতুন জীবন পেয়েছি আমি। তার পা জড়িয়ে অন্য মানুষ হয়ে উঠেছি। এরা কি দল বেঁধে আবার আমাকে অধঃপথে পাঠাবে? না 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 না, আজই এখান থেকে পাত্তাড়ি গুটোতে হবে দেখছি। নইলে গুরুর পায়ের তলায় পড়ে থেকে যেটুকু পেয়েছিলাম সেটাও হারাবো। এত কালের সাধনা মাটি হবে। আমি সারা শব্দ না দিয়ে চোখ বুজে পিঠ টান টান করে বসে এসবই ভাবছি। হঠাৎ শোরগোল থেমে গেল। চারপাশে একটা পালাই পালাই রব উঠল। পাগলি পাগলি করে লোকজন ফিস ফিস করছিল। চোখ খুলে দেখি ঠিক তাই। ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে জল জলে চোখে আমায় দেখছে একটি মেয়ে। বয়স বেশি নয়, চেহারা শুকিয়ে পাকিয়ে একেবারে দড়ি। তেল জল না পড়ে পড়ে মাথার চুলে জট পাকিয়ে গিয়েছে। পরনের কাপড় চোপড়ের হাল চোখে দেখা যায় না। কিছুক্ষণ এক দৃষ্টে আমাকে দেখে মেয়েটা ঘরে এলো। লোকজন ভয়ে ভয়ে সরে বসলো, কেউ কেউ উঠেই পড়লো। মেয়েটা ফিরেও চাইল না, এসে বসলো আমার সামনে। তারপর ঝড় ঝড় করে কেঁদে ফেলল।
আরে বাবা কি মুশকিল, এখানে কান্নাকাটি করবে না একদম, চুপ চুপ। আচ্ছা আচ্ছা, কি কি হয়েছে তোমার? আরে কাঁদছো কেন? মেয়েটা হঠাৎ করে যেমন কেঁদে উঠেছিল, হঠাৎ করে থেমে গেল। তারপরেই টপ করে জ্বলে উঠলো তার চোখ দুটো, চিবিয়ে চিবিয়ে বলল, বাবা, আমার বুকে আগুন জ্বলছে বাবা, আমার প্রাণে শান্তি নেই, পথে পথে ঘুরে মরছি, একটা উপায় করুন আমার, গুনে বলে দিন যে শয়তানটা আমার সর্বনাশ করে পালিয়েছিল সে কোথায় লুকিয়ে বসে আছে, হ্যাঁ? তাকে পেলে নিজের হাতে বুকের জ্বালা মিটিয়ে ছাড়ি। আচ্ছা বলুন দেখি, গুরুগিরি থেকে একেবারে বুকের জ্বালা? এ তো আচ্ছা জ্বালায় পড়লাম, গুরুর চরণ ধরে পড়েছিলাম, ওটা ছাড়া জানলামই বা কি, শিখলামই বা কি? না, এখানে এতদিন পড়ে থাকাটাই ভুল হয়েছে। আমি তাকে বোঝালাম এসব গণনা টননা আমায় দিয়ে হবে না, সে যেন অন্য জায়গায় যায়, কিন্তু মেয়েটা তা শুনলে তো। না না না, দাও জ্বালাও এটাই, লোকটার হদিশ দিতেই হবে বাবা, দিতেই হবে। আমার চোখে ঘুম নেই বাবা, চোখে ঘুম নেই, আমার প্রাণে শান্তি নেই, এই জন্য আমি জাহান্নামেও যেতে রাজি বাবা, জাহান্নামেও যেতে রাজি। আহা আহা, শান্ত হও মা, আমি সবই বুঝলাম, কিন্তু আমি যে এসবের কিছু জানি না মা। প্রতিহিংসার বাসনা ত্যাগ করে অহিংসার শরণ নাও মা, শান্তি পাবে। প্রতিহিংসার দ্বারা হিংসার প্রতিবিধান হয় না মা। গুরুর শেখানো গুলিয়া উড়ে দিলাম, কিন্তু সেই মেয়ে আমার কথায় কান দিল না, সমানে ঘ্যান ঘ্যান করতে লাগলো। দেখলাম এ মেয়ে বাড়াবাড়ি করছে, থামানো দরকার। এই ভেবে চোখটা একটু বড় করতেই যে কাণ্ড ঘটল অবিশ্বাস্য। আচমকা মেয়েটার চেহারা আমূল বদলে গেল। সে যে কি ভীষণ চেহারা, চোখে না দেখলে বিশ্বাস হয় না। ওটো ঠেলে বেরিয়েছে চোখ, তাকাচ্ছে না তো, গিলে খাবে আমাকে। শটান খাড়া হয়ে দাঁড়িয়ে আঙুলগুলো থাবার মতো পাকিয়ে চেঁচিয়ে উঠল, তবে রে বড্ড সাধু, অহিংসা, তোকে খুন করে বোঝাচ্ছি, তোরা আয় আয়, তোর অহিংসার মানে তোকে বোঝাবো, আয়। এই বলে মেয়েটা চোখের পলকে ব্লাউজের মধ্যে থেকে বাঁটওয়ালা ইঞ্চি 6 লম্বা একটা ছুরি বের করে ফেলল। ঘরে হুড়োহুড়ি পড়ে গেল, চিৎকার করে সকলে ছুটলো দরজার দিকে। আমিও প্রাণ বাঁচাতে উঠে পড়লাম আসন ছেড়ে। মেয়েটার চোখের দিকে চেয়ে বিকট হুঙ্কার ছাড়লাম, থাম থাম থাম। তারপরেই তাজ্জব ব্যাপার, মেয়েটা থেমে গেল। তখনও ছুরি শুদ্ধ হাতটা তার খলবল করছে। আগুন চোখ গেঁথে আছে আমার চোখে। টানা কম করে 2 মিনিট। আস্তে আস্তে চোখ নুয়ে এলো তার। শুরু করলো কাঁপতে, কাঁপতে কাঁপতেই ধুপ করে পড়ে গেল নিচে। তারপর না সাপের মতো বুকে ঘষ্টে দরজায় গিয়ে উঠে দাঁড়িয়েই দৌড়। নিত্যানন্দ থামল। আমি চেয়ে আছি, মন দিয়ে সব শুনছি। মোমবাতিটা অনেকখানি ক্ষয়ে এসেছে। বাইরের বৃষ্টিটাও যেন একটু নরম হয়েছে বলে মনে হচ্ছে। হালকা করে ভেসে আসছে ঝিঁঝির ডাক। ঘরটা অনেকক্ষণ বদ্ধ হয়ে আছে। আমি উঠে পড়লাম। এ কি কোথায় যাচ্ছেন আপনি? নিত্যানন্দ চেপে ধরলো আমার হাত। আরে কি হলো, হাত ছাড়ুন, জানলাটা খুলে দিয়ে আসি। না, আমার বলা শেষ হয়নি। জানলা দরজা কিচ্ছু খোলা যাবে না। আরে কেন? কারণ আছে।
আপনি রাজি থাকলে তবেই বলবো, নইলে এই আমি থামলাম। তখনও নিত্যানন্দ ধরে আছে আমার হাত। না, নির্ঘাত খুন জখম করে এসেছে। পুলিশের পিছু ধাওয়া করে চলে আসে, এই তার ভয়। তাই সবটা না জেনে তাকে ছাড়া উচিত হবে না। বেশ, জানলা দরজা খুলব না। নিত্যানন্দর হাত ছাড়িয়ে বসে পড়লাম। মনে হলো আর যাই হোক, লোকটা বলছে ভালোই, আর একটু নয় ধৈর্যই ধরলাম। তাতে করে যদি বটকেষ্ট দারোগার আত্মজীবনীর পাতা বাড়ে, মন্দ কি? আমাকে বসতে দেখে নিত্যানন্দ হাঁপ ছাড়ল, চোখ বড় করে দেখছিল আমায়। নিচু স্বরে বলল, কি কেমন বুঝছেন? ভালো, কিন্তু অলৌকিক কই? নিত্যানন্দর চোখে মোমবাতির আলো নাচছে। নেই নেই অলৌকিক। এতক্ষণ তাহলে কি শুনলেন? মেয়েটার চুরির হাত থেকে কি করে বাঁচলাম আমি? শুনুন, আমি যখন পুলিশে ছিলাম তখন আচ্ছা অ্যান্টি সোশ্যালকে আমিও এইভাবেই ঢিট করেছি। প্লেন ব্যাপার, রাম দাবরানিতে যে কেউই বসে এসে যায়। সে আপনি বলছেন, কিন্তু করে যারা ছিল তারা কিন্তু অন্য মানে করলো। সব দেখে শুনে আমার প্রতি তাদের ভক্তি দ্বিগুণ হয়ে গেল। আমার পায়ে পড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। খবর পেয়ে বাইরে থেকে লোকজন জুটে গেল। এসে গেল ঢোল, করতাল, হারমোনিয়াম, জোরদার ভজন কীর্তন শুরু হয়ে গেল। আমার নামে জয় জয়কার হয়ে গেল। পারলে সকলে আমায় মাথায় তুলে নাচে। বিশাল যোগী, অসাধারণ ক্ষমতা, পারেন না হেন কাজ নেই বলে খবর রটে যেতেই দলে দলে লোক এসে জুটতে লাগলো। তাদের আটকানোর চেষ্টা করলাম, কিন্তু তারা নাছোড় বান্দা। শেষ পর্যন্ত আমিও মেনে নিলাম। দেখতে দেখতে কেমন একটা অহংকার এসে ভর করলো আমায়। তাদের মুখ চেয়ে আমার আর সেদিন সেখান থেকে যাওয়া হলো না, থেকে গেলাম। শুধু সেদিন নয়, ভক্তদের ভালোবাসায় আর ভালো ভালো নৈবেদ্যের টানে থেকে গেলাম পাক্কা হপ্তাখানেক। ততদিনে ভক্তরা দল বেঁধে আমাকে ছোটখাটো ভগবান বানিয়ে দিয়েছে। আমারও মনে হতে শুরু করেছে আমার সত্যিই অনেক ক্ষমতা। আমিও কম বড় যোগী নই। গুরুর নির্দেশ, গুরুর পরামর্শ ভুলে ধারাগিরিতেই যখন পাকাপাকি ভাবে রয়ে যাওয়ার প্ল্যান করছি, তখনই ঘটলো আর এক ঘটনা। সেটাই আসল অলৌকিক। দাঁড়ান, আমি বাধা দিলাম নিত্যানন্দকে। মেয়েটা কি? হ্যাঁ, কেন তার ওই অবস্থা হলো সেটা তো পরিষ্কার করে বললেন না। আস্তে আস্তে সব একে একে আসবে, একটু ধৈর্য ধরুন। অলৌকিকের নাম করে এই কিরকম রহস্য? বিরক্ত হলেও নিত্যানন্দকে ঘাটালাম না। ঠিক আছে, বলুন। নিত্যানন্দ আবার শুরু করল। সেদিন সারাদিন আমি মৌনও নিয়েছিলাম। এমন আমাদের মাঝে মাঝেই নিতে হয়। তখন অনেক রাত, শুয়ে পড়েছিলাম। খানিকক্ষণ হলো দীননাথ আমার দেখভাল করে দরজা টেনে চলে গিয়েছে। হঠাৎ তোমার মতো শব্দ করে দরজাটা ভেঙে একদল লোক ঢুকে পড়লো ঘরে। অন্ধকারে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমাকে মারতে মারতে টেনে নিয়ে গেল বাইরে। বাইরের আলোয় দেখলাম সব মিলিয়ে 5 জন লোক। তাদের হাতে অস্ত্র শস্ত্র, রিভলভার থেকে AK-47 সব রকমই আছে। দূরে দাঁড় করানো আছে একটা ট্রেকার। আরে দাঁড়ান মশাই, আমি নিত্যানন্দকে বাধা দিলাম। আবার কি হলো? আরে বাবা, আপনারা তো সাধু সন্ন্যাসী মানুষ। আপনারা AK-47 চিনলেন কি করে? ধুৎ, এমন করলে তো মহা মুশকিল। এখন সাধু হলেও চিরকাল কি তাই ছিলাম? এতে আশ্চর্য হওয়ার কি আছে? ও ঠিক আছে, বলে যান। আমার মনের খটকাটা গেল না। নিত্যানন্দ আবার শুরু করলো। ওদের মধ্যে মাঝবয়সী একজন, সেই দলের নেতা। ফ্রেঞ্চ কাট দাড়ি, শর্ট হাইট, হাতের অস্ত্রটা অন্যজনকে ধরিয়ে আমার গলা চেপে ধরল।
চেঁচিয়ে বলল, ওরে বদমাস, ওরে শয়তান, এখানে এসে বাবাজি সেজে বসা হয়েছে। ভেবেছিস তোকে কেউ চিনতে পারবে না, তাই না? তুই তো বিশ্বনাথ রে, বিশ্বনাথ, আমাদের বিষে আমাদের সঙ্গে গদ্দারি করেছিলি, টাকা খেয়ে ইয়াসিনকে খুন করে হাওয়া দিয়েছিলি। কিন্তু আজ তুই দাঁড়া, আজ তোর জ্যান্ত ছাল ছাড়াবো আমি। ধর, এই, ধর বেটাকে, ধর। আমি ভয়ে গুটিয়ে গেলাম। থামল নিত্যানন্দ। ততক্ষণে আমি চমকে উঠেছি বললে কম বলা হয়। বিশ্বনাথ, বিষে ইয়াসিন তো এই ঘরে খুন হয়েছিল। সেই ইয়াসিন। মুহূর্তে আমার পিঠ টান টান, মুখ ফসকে বলতে বলতে জোর সামলালাম নিজেকে। নিত্যানন্দ কি বলতে চায় আগে সবটা শুনি। মোমবাতিটা আরো খানিকটা ছোট হয়েছে। নিত্যানন্দ একটু থেমে আবার শুরু করলো। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এই যে খোদ মাফিয়ার খপ্পরে পড়লাম। আর পড়লাম তো পড়লাম এমন একটা দিনে যেদিন আমার মৌনব্রত। কি করি, কথা বলার উপায় নেই। হত্যা বহুদিন পরে গুরু অভয়ানন্দ মুনির স্মরণ নিলাম। মনে মনে খুব করে তাকে ডাকতে লাগলাম, মিনতি করলাম, গুরুদেব, গুরুদেব আমায় বাঁচাও, গুরুদেব আমায় বাঁচাও। আর কখনো তোমার কথা অবদ্ধ হব না গুরু, কখনো হব না। কালই এখান থেকে চলে যাব। আমার অন্যায় হয়েছে, দয়া করে আমায় মাফ করো গুরুদেব। এদিকে গোলমালের শব্দে বাড়ির লোকজন জেগে গিয়েছে। তিনোনা দৌড়ে এলো। কি বাবা, এই কারা তোরা? ছাড় 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 বাবাকে, ছাড়। দাঁড়িয়ে দেখছিস কি? এই বেটা কেউ ধর তো। মাফিয়ারা আমাকে ছেড়ে তার উপরে ঝাঁপালো। কি জল খুশি কিচ্ছু বাদ দিল না। তাদের কথাবার্তা শুনে ততক্ষণে আমি জেনে গিয়েছি এরা কুখ্যাত কোল মাফিয়া শিবলাল নাইডুর লোকজন। ওই ফ্রেঞ্চ কাটটাই হলো নাইডু। দীননাথকে পিটিয়ে শুইয়ে দিয়ে নাইডুর দল আমাকে চ্যাংদোলা করে বাইরে বেরিয়ে ট্রিকারের মধ্যে ছুঁড়ে ফেলল। দীননাথের বাড়ির লোকজন কাঁদতে লাগলো। এই বলে পায়ে পড়তে লাগলো নাইডু। নাইডু লাথি মেরে পা ছাড়িয়ে এগিয়ে গিয়ে আমার মাথাটা গুঁজে দিল ট্রিকারের সিটের তলায়। আমি জন্তুর মতো মুখ গুঁজে পড়ে এক মনে গুরুকে ডাকতে লাগলাম। তিনি বাঁচালে বাঁচব, নইলে আজই আমার শেষ দিন। গুরুকে ভুলে নিজেই গুরু বনে বসেছিলাম। তার শাস্তি পেতে আর বেশি দেরি নেই। প্রাণ ভয়ে কাঁদতে লাগলাম আর কাঁদতে লাগলাম। আমার আন্তরিক আরতিতে চোখের জলে বোধ হয় গুরুর দয়া হলো। ট্রিকার স্টার্ট করার 5 মিনিট পরেই ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। কান ফাটানো শব্দ হলো ট্রিকারে। আমি ছিটকে গেলাম গাড়ির বাইরে। এরা গাড়ি বাইরে রেখে যখন আমার উপর হামলা করতে গিয়েছিল তখন এক ফাঁকে এদের অপোনেন্ট দলের লোকেরা গাড়িতে মশলা ভরে দিয়েছিল। RDX হতে পারে। আমরা সাধু সন্ন্যাসী হয়ে সেটাই বা কি করে জানলাম? দয়া করে জিজ্ঞেস করবেন না। আমি আর থাকতে পারলাম না। আমি বটকেষ্ট দারোগা, এসব ঘটনা তো আমার আগে থেকেই জানা ছিল। আরে আপনি ছিলেন ওই ট্রেকারে। ও তো নাইডুর অপোনেন্ট তিলক রানার কীর্তি। নাইডুর মতন পাকা মাথার লোক কি করে যে ভুলটা করলো আমি ভেবে পাইনি। একজনও তো বাঁচেনি। ট্রেকারটা দুমড়ে মুচড়ে ফুটবল হয়ে গিয়েছিল, আপনি বেঁচে গিয়েছিলেন। অ্যাবসার্ড। আপনি বাঁচলেন কি করে মশাই? আমি বাঁচলাম? আমাদের বাঁচা মরা কি আমাদের হাতে? তার মালিক তো ওই একজনই, আমার গুরু। তিনিই বাঁচালেন আমাকে। বললে বলবেন বানিয়ে বলছি, আমার গায়ে আঁচড়তি লাগেনি। মনে হলো গুরু মহারাজ নিজের হাতে আমাকে তুলে ট্রেকারের বাইরে শুইয়ে দিলেন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব পরম ব্রহ্ম গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।
নিত্যানন্দ আবার থামল। চোখ হারিয়ে গিয়েছে ওর, যেন সেদিনের ঘটনাটা নিজের চোখে দেখতে পাচ্ছে। বাইরে বৃষ্টিও পুরোপুরি থেমেছে, চারপাশ থমথম করছে। আচমকা নিস্তব্ধতাকে ছিঁড়ে খুঁড়ে কড়কর করে বেজে উঠল টেবিলে রাখা টাইম পিসটা। তাড়াতাড়ি নিত্যানন্দকে টপকে অ্যালার্মটা বন্ধ করে কাঠ হয়ে গেলাম। ঘড়িতে রাত 12টা বাজছে। কি হলো, ভয় পেলেন নাকি? নিত্যানন্দ চেতনা হয়েছে, শটান চেয়ে আছে আমার দিকে, চোখ দপদপ করছে। একই সঙ্গে শীতল ও ভীষণ সে চোখের দৃষ্টি। এইভাবে কোনো মানুষ তাকাতে পারে না। তার মানে নিত্যানন্দ যতই বলুক, সে সেদিন বেঁচে গিয়েছিল হতেই পারে না। অথবা সবটাই তার বানানো গল্প। ঠিক তাই, চালাকি করবার আর জায়গা পাইনি। আমি ঘাড় শক্ত করে বললাম, দেখুন, ভয় পেতাম সত্যি যদি সেদিন আপনি ওই গাড়িতে থাকতেন, কিন্তু আপনি তো ওই গাড়িতে ছিলেন না। কি বলতে চান আপনি? আমি বলতে চাই যে ওই ট্রেকারে থাকলে আপনার গুরু কেন কেউই আপনাকে বাঁচাতে পারতো না, মরে ভূতি হয়ে যেতেন। তাতে আমার পক্ষে সুবিধেই হতো। আমি আমার ডায়েরিটা দেখালাম। এই যে ডায়েরিটা দেখছেন, এতক্ষণ বসে বসে লিখছিলাম আমারই আত্মজীবনী। সাদামাটা আত্মজীবনীতে যদি একটা ভূত পুড়ে দেওয়া যায় তাহলে তো ভালোই হয়, পাঠক ইন্টারেস্ট নিয়ে পড়বে, বইয়ের কাটতি হবে। চারু রায় বলে এক পুলিশের দারোগা। নিত্যানন্দ এবার জ্বলে উঠল। এসব বানানো গল্প বলছেন? হ্যাঁ। চোখের দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে এলো নিত্যানন্দর। এতদিন দারোগাগিরি করেছি, অ্যান্টি সোশ্যালদের চোখ আমি খুব ভালোভাবে চিনি। বিদ্যুৎ গতিতে লাঠিটা চেপে ধরে বললাম, এর একটা পোর্শন সত্যি। আপনি ইয়াসিন মোল্লার খুনি বিশ্বনাথ ওরফে বিশে। মুখের পট্টিটা খুলুন, দেখি তো আপনার নাকের অবস্থা। মরবার সময় ইয়াসিন কামড়ে ছিঁড়ে নিয়েছিল বিশুর নাক। দেখি, খুলুন খুলুন পট্টি। মোমবাতিটা চড়াত করে উঠল, জোরে জোরে দুলতে লাগলো শিখাটা। নিত্যানন্দ দেওয়াল জোড়া মাথার ছায়া ঘুরছে ঘরে, ঘন ঘন ঢেকে দিচ্ছে আমার মুখ। আমি আর রিস্ক নিলাম না, লাঠিটা শূন্যে তুলে চেঁচিয়ে উঠলাম, নড়বেন না, মাথা ফাটিয়ে দেব। খুলুন কাপড়, দেখি মুখটা দেখান। কয়েকটা রুদ্ধশ্বাস মুহূর্ত। আস্তে আস্তে মোমবাতির শিখাটা আবার স্থির হয়ে এলো। রাম দাবরানিতেই কাজটা হলো। বিস্ফারিত চোখে দেখলাম মুখের পট্টি খুলে ফেলেছে নিত্যানন্দ। তার নাকের নিচের দিকের অংশ বলে কিছু নেই। উইয়ে বা ইঁদুরে কাটা বইয়ের মতন লাগছিল জায়গাটা। নাকের হাড়ের তলার দিকটা চিবিয়ে ছিবড়ে করে দিয়েছে ইয়াসিন। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কৃষ্ণাম্বরপন্থী জৈন, নামটা তো চমৎকার বের করেছিলেন নিত্যানন্দ বাবা ওরফে বিশ্বনাথ বাবু। কিন্তু তোমার দুর্ভাগ্য, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বেছে বেছে আমার কাছেই এসে পড়েছ বিষে। আমি বটকেষ্ট দারোগা, এই কেসের ভার আমার উপরেই ছিল। কেসটার হাল করতে পারিনি বলে আমার বদনাম হয়ে গিয়েছিল, অনেক টাকা আটকে গিয়েছিল। এবার সেটা ছাড়ানোর সময় এসেছে। তোমারও সময় ঘনিয়েছে। আর রক্ষা নেই তোমার, আর রক্ষা নেই। আমি ভেবেছিলাম এরপরই ভীষণ কাণ্ড হয়ে যাবে। মরিয়া হয়ে সাধু বেশি বিশ্বনাথ মরণ কামড় দেবে। অবাক কাণ্ড, তা হলো না। আমার দিকে এক দৃষ্টে চেয়ে পট্টিটা পড়ে আবার অপেক্ষাকৃত শান্ত স্বরেই নিত্যানন্দ ধরে বিশ্বনাথ বলল, জানি দারোগা বাবু, সত্যি আমার রক্ষা নেই। গুরুর দয়ায় দুবার প্রাণে বেঁচেছিলাম।
এবার নিশ্চিত মরণ। আর তোমার কৃষ্ণাম্বরপন্থী গুরু ঠাকুর, সেও কি এমন মুখোশ আঁটা শয়তান? আচমকা টুল ছেড়ে লাফিয়ে হুঙ্কার দিল বিশ্বনাথ। খবরদার নিন্দা করবেন না, গুরু নিন্দা শোনা মহাপাপ। খুব সাবধান, মুন্ডু টেনে ছিঁড়ে নেব। আমিও ঝট করে চেয়ার ছেড়ে উঠে দুপা পিছিয়ে লাঠিটা আবার তুলতেই বিশ্বনাথ মাথা আড়াল করে আর্তনাদ করলো। মারবেন না দারোগা বাবু, আমার মারবেন না, সব বলছি সব বলছি। লাঠির কাছে সকলেই জব্দ। লাঠি নামিয়ে চেয়ারে বসলাম। শিগগির বলো, তোমার নাটের গুরু ঠাকুরটি কে? কোথায় তার আশ্রম? তার কাছে কি করে গিয়ে ভিড়লে বাবা? কিছু চাপলেই দেখছো তো লাঠি। বলো। আচ্ছা বলছি ধরে যখন ফেলেছেন তখন গোড়া থেকেই বলি। আমার গুরু স্বামী অভয়ানন্দ মুনির আশ্রম এখান থেকে মাইল 1.5 ওপরে তারাগিরির পথে দোঝোড়া মোড়ে। জৈন বৌদ্ধ নন, পুরো দস্তুর কালী সাধক, জবরদস্ত তান্ত্রিক। সঙ্গে টুকটাক তাবিজ কবচ দেন, জল পড়া, তেল পড়া, বাটি চালান এসবও করে থাকেন। তবে বাইরের লোক তাঁর নাম বড় একটা জানে না। এই ঘরেই ইয়াসিনকে খুন করে কাটা নাক নিয়ে ছুটতে সেদিন ওই দোঝোড়া মোড়ের কাছে ভুলকো ঝোড়ার জঙ্গলে অজ্ঞান হয়ে যায়। 2 দিন আচ্ছন্ন হয়ে সেখানে পড়ে থাকার পর যখন মৃত্যু আসন্ন, তখনই কাঠকুড়োতে জঙ্গলে ঢুকে এক রাখাল ছেলে আমাকে দেখে আশ্রমে খবর দেয়। খবর পেয়ে গুরু নিজে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান আশ্রমে। তারপর যা করার তিনিই করেন। তার জড়িবুটি টোটকার গুণে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তবে গলাটা আর ঠিক হয়নি। পুরোপুরি সুস্থ হয়ে যখন ভাবছি চলে আসব, তখনই গুরু আমায় বলেন, শোন রে বাছা, তুই যে এখনো বেঁচে আছিস, এই জীবনটা আর তোর নয়, এটা আমার। তোর এখন যাওয়াও হবে না, তুই এখানেই থাক। এখন থেকে যা বলবো তাই তুই করবি, যেমন বলবো তেমন চলবি, বুঝলি? অন্যথা করবি তো বেঘরে মারা পড়বি। তোর পুরনো পাপের ভার আমার ওপর ছেড়ে দে। তোকে তড়ানোর ভার আমার।